আমরা আজকে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এবং সোসাইটিতে একটু কন্ট্রিবিউশন করার জন্য মূলত আমি চিন্তা করলাম যে IS-16টা আমি একটু নিজে রিভিউ করি এবং সবার সাথে একটু শেয়ার করি। সবাই আমরা জানি, আবার জুনিয়রদের জন্য একটু রেডি করে দিই যাতে করে ওদের একটু বুঝার সুবিধা হয়। আর আমরা সিনিয়র যারা আছি তারা যেন আবার একটু একটা ভিডিও দেখে নিজেদেরকে আবার একটু স্মৃতির পাতায় জিনিসগুলোকে আরেকটু ঝাঁঝালো করে নিতে পারি। সেই উদ্দেশ্যে একটু IS-16 নিয়ে আজকে আমরা কথা বলবো। জাস্ট অনলি দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রিকগনাইজেশন অ্যান্ড আরেকটা হচ্ছে মেজারমেন্ট, ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এই তিনটে জিনিস নিয়ে আজকে জাস্ট অনলি আমরা কথা বলবো। তো আমি জাস্ট অনলি একটু যদি আমরা দেখি যে এই যে IS-16 রিকগনাইজেশন ক্রাইটেরিয়াগুলো এখানে বলা আছে। তো এটাকেই, এই লেখাগুলোকেই আর একটু ইজিলি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য AI এর সহযোগিতায় এবং বই পুস্তকের সহযোগিতায় আমি আরেকটু সহজ করেছি। সেটা হচ্ছে আমরা প্রথমত দেখি যে রিকগনিশন অফ পিপি। আচ্ছা, হোয়েন ডু উই রিকগনাইজ পিপি অ্যাজ অ্যান অ্যাসেট? আচ্ছা, আমরা আসলে একটা সম্পত্তি, একটা অ্যাসেটকে কখন রিকগনাইজ করব প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসাবে? এর আগে একটু আমরা বলি যে আমরা যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করি সেখানে নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট একটা বিশাল বড় একটা হেডিংস, বিশাল অঙ্কের টাকা পয়সা সেখানে থাকে। বিশাল অঙ্কের যেহেতু টাকা, ব্যালেন্স শিটের একটা বিশাল অংশ জুড়ে, মানে বিশাল পার্সেন্টেজ জুড়ে আসলে সেই অংশটা থাকে। তাই আমরা কখন আসলে একটি অ্যাসেটকে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসাবে রিকগনাইজ করব? এখানে আইএসএ দুটো কন্ডিশনের কথা বলা হয়েছে এবং দুটো কন্ডিশনই যখন ফুলফিল হবে তখনই আমরা রিকগনাইজ করতে পারবো একটি অ্যাসেটকে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসাবে। আচ্ছা, নাম্বার ওয়ান কি? ফিউচার ইকোনমিক বেনিফিটস আর প্রবাবল। আচ্ছা, একটা অ্যাসেট কিনলে সেটি আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে অবশ্যই ইকোনমিক বেনিফিট দিতে হবে। যদি সেটি না দেয়, এরকম কোনো সম্ভাবনাই না থাকে, তাহলে কিন্তু সেটি অ্যাসেট হিসাবে রিকগনাইজ করা যাবে না। তারপর হচ্ছে কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। আচ্ছা, সেটি যে আমি কিনলাম সেটির কস্টটা খুব রিলায়েবলি মেজার্ড করা যাবে, পরিমাপ করা যাবে। মানে উই ক্যান ডিটারমাইন ইট কস্ট অ্যাকুরেটলি, একদম স্পেসিফিকলি। হ্যাঁ, 5 লাখ, 2 লাখ, 10 টাকা, 20 টাকা, এরকম একটি অ্যামাউন্ট সেখানে অবশ্যই খুব অ্যাকুরেটলি শো করা লাগবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পলে যাই, আ কোম্পানি বাইজ আ মেশিন ফর টেক 50 লাখ। ওকে, ইট উইল প্রডিউস গুডস ফর 10 ইয়ার্স। এই যে মেশিনটা আমরা কিনলাম, এটা হচ্ছে আমাদের পণ্য তৈরি করতে সাহায্য করবে 10 বছর ধরে। এবং এই যে কিনলাম, আমরা কেনার সময় যে ইনভয়েসটা আমরা পেলাম, সেই ইনভয়েসে একদম ক্লিয়ারলি শো করতেছে যে এটার দাম 50 লাখ টাকা। তাহলে যেহেতু দুটো কন্ডিশনই আসলে এখানে ফুলফিল হচ্ছে, প্রথম কন্ডিশনটা হচ্ছে যে এটা আসলে 10 বছর ধরে আমাদেরকে একটা ইকোনমিক বেনিফিট দিবে, আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে এটার কস্টটা একদম ক্লিয়ারলি স্টেট করা আছে। তাহলে আইএস এর নিয়ম অনুসারে আমরা এটাকে কি করতে পারি? রিকগনাইজ করতে পারি প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসাবে। আচ্ছা, কিন্তু বাট ইফ কস্ট ইজ আনসার্টেন অর বেনিফিটস আর ডাউটফুল, তাহলে ডাইরেক্টলি আইএস আমাদেরকে বলে দিচ্ছে ডু নট রিকগনাইজ। এটাকে রিকগনাইজ সেক্ষেত্রে অ্যাসেট হিসেবে রিকগনাইজ তখন করা যাবে না। যদি খরচের পরিমাণটা নির্দিষ্ট না হয়ে থাকে, আমরা ধরতে পারছি না আসলে কত টাকা এটাতে খরচ হয়েছে, এবং এটা যে আমাদেরকে সুবিধা দিবে এটির ব্যাপারেও আমরা ম্যানেজমেন্ট বা আমরা আসলে ডাউটফুল, আমরা আসলে শিওর না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রিকগনাইজ করব না। ওকে, দেন আইএস এর এই যে একটি পয়েন্ট আছে, এই যে আইটেম সাচ এস স্পেয়ার পার্টস, স্ট্যান্ড বাই ইকুইপমেন্ট, এইটার বিষয়ে কি বলা আছে আমরা একটু দেখি। স্পেয়ার পার্টস, স্ট্যান্ড বাই ইকুইপমেন্ট মানে হচ্ছে কিপড রেডি ফর ইউজ, সার্ভিসিং ইকুইপমেন্ট। আচ্ছা, এই স্পেয়ার পার্টস বাই স্ট্যান্ড বাই ইকুইপমেন্ট অথবা সার্ভিসিং ইকুইপমেন্ট, ইফ দে মিট পিপিই ডেফিনেশন,
যদি আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের সাথে এই এই যে স্পেয়ার পার্টসটা সেটা যদি আমাদেরকে ইকোনমিক ভ্যালু এডিশন করে এবং সেগুলোর যদি কস্টটা চার্টেন হয়ে থাকে সেক্ষেত্রে ক্যাপিটালাইজ করতে বলছে। আর যদি আসলে কোনো ইকোনমিক বেনিফিট না দেয় এবং ওইভাবে মেজারমেন্ট না করা যায় তাহলে এগুলাকে ইনভেন্টরি হিসেবে রাখতে বলা হয়েছে, ক্যাপিটালাইজ করতে নিষেধ করা হয়েছে। একটা এক্সাম্পল দিলে আমাদের যে কোনো জিনিস বুঝতে সুবিধা হয়। আমরা একটু এক্সাম্পলে যাই, যেমন আ ব্যাকআপ জেনারেটর ইউজড ফর 5 ইয়ার্স। ওকে, আচ্ছা, একটা জেনারেটর যেটা ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে ইউজড ফর 5 ইয়ার্স, এই ক্ষেত্রে এটাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে রিকগনাইজ করলাম। আচ্ছা, স্মল স্পেয়ার স্ক্রিউজড ইউজড রেগুলারলি, এই ধরনের এই যে স্মল স্পেয়ারস স্ক্রিউজ এই ধরনের যেগুলো আছে সেগুলো আসলে ইনভেন্টরি হিসেবে যাবে, সেগুলো আসলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে যাবে না। কারণ এই যে কি কারণ, কারণ যে এই যে এই যে স্ক্রিউ, এটা স্ক্রুগুলা মানে একটাই মানে অনেক বেশি সময় ধরে যে আমাকে কোনো সহযোগিতা করবে বা ইকোনমিক বেনিফিট দিবে এরকম না, সেজন্য এগুলাকে ইনভেন্টরি হিসেবে রিকগনাইজ করতে বলা হয়েছে। ওকে, তারপরে তারপরে আমরা যদি আইএসএ যাই, এখানে এই যে দ্য স্ট্যান্ডার্ড ডাজ নট প্রেসক্রাইব দ্য ইউনিট অফ মেজার ফর রিকগনাইজেশন। আচ্ছা, রিকগনিশন। সো এটাকে একটু সহজভাবে আমরা আনলাম যে IS 16 ডাজ নট ডিফাইন হোয়াট কাউন্টস অ্যাজ ওয়ান আইটেম। আচ্ছা, সেই ক্ষেত্রে তারা বলছে যে ম্যানেজমেন্ট মাস্ট ইউজ জাজমেন্ট, এক্ষেত্রে ম্যানেজমেন্টকে জাজমেন্টাল একটা ডিসিশন নিতে হবে। কিরকম এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা একটা এক্সাম্পল দিলে আমরা সহজে বুঝতে পারবো যে 500 স্মল টুলস ও টেক 500 ইচ। Instead of capitalizing separately, combine them and capitalize as one group. আচ্ছা, এই যে আমাদের কিছু টুলস কিনা হয়েছে, 500টা টুলস কিনা হয়েছে, প্রতিটা টুলস 500 টাকা করে। এখন আমরা কি প্রতিটা ইন্ডিভিজুয়ালি না রেখে একটা টুলস নামে বা যে কোনো একটি অ্যাসেট নামে একটা গ্রুপ নামে আমরা রিকগনাইজ করব। যেমন আমরা যদি বলি যে আমাদের যত বিল্ডিং আইটেম আছে, যত বিল্ডিং একটার পর একটা বিল্ডিং আমাদের তৈরি করা হচ্ছে বা একটা অনেকগুলো প্লান্টে অনেকগুলো বিল্ডিং আমাদের সবগুলো আসে একটা গ্রুপ নামে বিল্ডিং হিসেবে রিপোর্ট হবে। তারপরে আপনি যদি আরেকটু চিন্তা করেন যে ইকুইপমেন্ট, আমাদের প্রোডাকশনের কাজে অনেক ইকুইপমেন্ট কেনা হচ্ছে, অনেক হাজার হাজার ইকুইপমেন্ট কেনা হচ্ছে, সবগুলাকে আমরা একটা ইকুইপমেন্ট হিসাবে আমরা আসলে রিকগনাইজ করব আর কি। এটাকে বলা হয় ইউনিট অফ মেজারমেন্ট, যেটি আসলে একটি আইটেম নামে রিকগনাইজ করতে বলা হয়েছে, মূলত এটি বুঝাতে চেয়েছে এখানে। দেন আমরা চলে যাই যে ইনিশিয়াল কস্ট। এই যে ইনিশিয়াল কস্ট এইটাকে ওখানে অনেক বড় করে লেখা, আমরা এটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ইনিশিয়াল কস্ট, সামটাইমস অ্যাসেটস আর বট ফর সেফটি অর environmental reasons. Even if they do not directly generate income, they are recognized if they enable other assets to work. Okay. দেখেন, কিছু সামটাইমস অ্যাসেটস আর বট ফর সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিজন, কিছু অ্যাসেট আমাদের তৈরি করা হয়েছে বা কিনা হয়েছে আসলে আমাদের যাতে নিরাপত্তার জন্য, সেগুলো সরাসরি প্রোডাকশনে যে কাজে লাগে তা কিন্তু না, এবং সেগুলো থেকে যে সরাসরি ইনকাম জেনারেট হয় তা না, সেগুলো আসলে অন্যান্য অ্যাসেটসকে ইনেবল করে কাজ করার জন্য। যেমন আমরা একটা উদাহরণ দিলে, কেমিক্যাল কোম্পানি ইনস্টলস পলিউশন control equipment to meet environmental law. It does not increase production, but without it, company cannot operate. So, capitalize as PP. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জায়গা থেকে মানে আইসিএমএবি বা আইসিএবি তে যে কোশ্চেনগুলো হয়, সহজ জিনিস কিন্তু দেয় না, দেয় কঠিন জিনিস, যেটা আসলে হয়তো একটু বেশি স্টাডি করে একটু বেশি গভীর মনোযোগ সহকারে পড়তে হয়, সেই জিনিসটাই কিন্তু আসে। যেমন এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা কেমিক্যাল, এই উদাহরণটা দিয়েই আসলে প্রশ্ন ছুড়ে দিতে পারে যে এ কেমিক্যাল কোম্পানি ইনস্টলস পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট টু মিট environmental law.
এখন এই ক্ষেত্রে আমি যে ইকুইপমেন্টটা কিনছি সেটা তো যেহেতু আমার প্রোডাকশনের কোনো কাজে লাগছে না, বা সেটা থেকে আমি যেহেতু কোনো আমি কোনো ইকোনমিক বেনিফিট পাবো না, তাহলে প্রশ্নটা তো আমার কাছে লাগবে পরীক্ষা হলে এরকম যে আমি কি এটাকে রিকগনাইজ করবো কি করবো না। তাহলে সেক্ষেত্রে এই যে আইএসএ ডাইরেক্টলি বলা আছে যে সামটাইমস অ্যাসেটস আর বট ফর সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিজন ইভেন ইফ দে ডু নট ডিরেক্টলি জেনারেট ইনকাম দে আর রিকগনাইজড, তারা রিকগনাইজড হতে পারে ইফ দে ইনেবল আদার অ্যাসেটস টু ওয়ার্ক। সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, সাবসিকুয়েন্ট কস্ট, সাবসিকুয়েন্ট কস্টে কি বলা আছে, ডে টু ডে সার্ভিসিং। আচ্ছা, আমরা একটা ইকুইপমেন্ট কিনলাম, কিন্তু সেটার যদি রেগুলার বেসিসে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স লাগে, তাহলে আইএসএ ডাইরেক্টলি বলা আছে ডু নট ক্যাপিটালাইজ এক্সপেন্স ইমিডিয়েটলি ইন প্রফিট অ্যান্ড লস। সেটাকে আমরা রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্স হিসাবে প্রফিট অ্যান্ড লসে চার্জ করব। সেক্ষেত্রে আমরা ওই অ্যাসেট, ওই রিলেটেড অ্যাসেটের যে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স করানো লাগছে, যদি এটা রেগুলারলি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স করানো লাগে, তাহলে আমরা অ্যাসেটের সাথে, ধরেন একটা অ্যাসেট 5 লাখ টাকা, এটাকে প্রতিদিন ধরেন 1 সপ্তাহ পর পর এটা কিছু রিপেয়ার করা লাগে, সেখানে 500 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয়, 5,000 টাকা খরচ হয়। এটা প্রায় রেগুলার ইন্টারভেলসে আমাদেরকে এই এই ধরনের খরচ হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আমরা অ্যাসেট হিসাবে, অ্যাসেটের কস্ট হিসাবে আর রিকগনাইজ করব না, এটাকে আমরা রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কস্ট হিসাবে রিকগনাইজ করব। ওকে, যেমন এই যে এক্সাম্পল, এই যে অয়েল চেঞ্জ ফর মেশিন, ক্লিনিং কস্ট, মিনর রিপেয়ার্স, এগুলো হচ্ছে ডাইরেক্টলি এক্সপেন্স। এই ধরনের কিছু খরচ যদি দিয়ে আপনাকে পরীক্ষার হলে এক্সামাইন করতে চায় যে আপনি এগুলোকে অ্যাসেটের কস্ট হিসেবে দেখাবেন কিনা, কখনোই আপনি অ্যাসেটের কস্ট হিসেবে এগুলোকে রিকগনাইজ করবেন না, কখনোই না। ওকে, গেল এটা। এবার আসি খুব চমৎকার একটি টপিক, এটা আমার কাছে খুব ভালো লাগছে, যেখানে ক্রিটিক্যাল ওয়েতে প্রশ্ন দিতে পারে, সেক্ষেত্রে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ পার্টস। আচ্ছা, বলা আছে কি ইফ আ মেজর পার্ট ইজ রিপ্লেসড অ্যান্ড রিকগনাইজেশন ক্রাইটেরিয়া আর মেড। আচ্ছা, ক্যাপিটালাইজ নিউ পার্ট। আচ্ছা, আপনি একটি অ্যাসেট কিনলেন, একটি অ্যাসেট কিনলেন, তো সেটার বড় ধরনের একটি রিপ্লেসমেন্ট পার্টের একটা পার্টস রিপ্লেসমেন্ট করা লাগলো। তো সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনাকে বলতেছে যে যে নিউ যে পার্টসটা আপনি রিপ্লেস করলেন, সেটাকে ক্যাপিটালাইজ করতে বলতেছে। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলা আছে রিমুভ, অথবা মানে এখানে বলে ডি রিকগনাইজ ওল্ড পার্ট। আচ্ছা, সেখানে একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এয়ারক্রাফট ইঞ্জিন রিপ্লেসড আফটার 5 ইয়ার্স। ওকে, এখন এই নিউ ইঞ্জিন যেটা আপনি লাগাচ্ছেন এখন নতুন করে এয়ারক্রাফটে, সেটার দাম হচ্ছে 20 মিলিয়ন। তো এটাকে আপনি ক্যাপিটালাইজ করতে বলতেছে। আর রিমুভ ওল্ড ইঞ্জিন ক্যারিং ভ্যালু ফ্রম বুকস। আচ্ছা, এই আপনি নতুন ইঞ্জিন যেটা এয়ারক্রাফটে দিচ্ছেন, সেই 20 মিলিয়নকে আপনি কিন্তু ক্যাপিটালাইজ করতেছেন এয়ারক্রাফটের সাথে। আর এয়ারক্রাফটের ঠিক পুরাতন যে ইঞ্জিনটা ছিল, সেটার যদি কোনো ক্যারিং ভ্যালু থেকে থাকে, ক্যারিং ভ্যালু বলতে কি বুঝি আমরা, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে যে যতটুকু ক্যারিং ভ্যালু থেকে থাকে, ধরেন ওই পুরাতন ইঞ্জিনটার ক্যারিং ভ্যালু ওই সময়কালীন সময় পর্যন্ত ধরেন কথা কথা ছিল 5 মিলিয়ন। এই 5 মিলিয়নকে কিন্তু আপনি ডি রিকগনাইজ করে ফেলতে হবে, অ্যাসেট থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা এটা খুব চমৎকার একটি জিনিস বা যেটা আমরা আরো খুব বড় আকারে একটু দেখব। যেমন সাম অ্যাসেটস রিকোয়ার রেগুলার মেজর ইন্সপেকশন। তো রেগুলার যদি কোনো বড় রকমের ইন্সপেকশন কস্ট যায়, সেক্ষেত্রে কিন্তু সেই কস্টটাকে ক্যাপিটালাইজ করতে বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে রিমুভ প্রিভিয়াস ইন্সপেকশন কস্ট। আচ্ছা, এটাও একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি যে এয়ারক্রাফট মাস্ট বি ইন্সপেক্টেড এভরি 3 ইয়ার্স। আচ্ছা, এখন এই 3 বছর পর পর যখন আমরা ইন্সপেকশন করি, তখন ইন্সপেকশন কস্ট 2 মিলিয়ন করে যায়। এই বলতেছে যে যখনই আপনি এই নতুন করে 3 বছর পর পর এই 2 মিলিয়ন করে খরচ করতেছেন, তখন এই খরচটাকে
পিএনএল এ চার্জ করতে মানা করতেছে, তখন বলতেছে যে এয়ারক্রাফটের সাথে এটাকে রিকগনাইজ করার জন্য, অ্যাড করার জন্য। এবং এই 3 বছর পরে, ধরেন আজকে থেকে 3 বছর পরে, মানে আজকে দাঁড়ায় আপনি ইন্সপেকশন করলেন 2 মিলিয়ন দিয়ে। গত 3 বছর আগে আপনি যে 2 মিলিয়ন দিয়ে আপনি ইন্সপেকশনটা করেছেন, সেটা কিন্তু রিমুভ করে দিতে বলতেছে, সেটা রিমুভ করে দিতে বলতেছে। আসি এবার, হোয়াই ডু উই রিমুভ দ্য প্রিভিয়াস ইন্সপেকশন কস্ট। আচ্ছা দেখেন, আন্ডার আইএস 16 প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আ মেজর ইন্সপেকশন ইজ ট্রিটেড লাইক রিপ্লেসিং আ কম্পোনেন্ট অফ দ্য অ্যাসেট। একটা ইন্সপেকশন বলতেই বোঝাচ্ছে যে একটা অ্যাসেটের আপনি কি করতেছেন, এই যে একটু আগে আমরা পড়লাম একটা পার্টস চেঞ্জ করতেছেন, আপনি ইন্সপেকশন করছেন, করে দেখতেছেন যে একটা পার্টসে ত্রুটি হয়ে গেছে, যে জন্য সেই ইকুইপমেন্টটা পারফর্ম করতে পারতেছে না বা এক কথা চলতেছে না, তাহলে সেক্ষেত্রে কি করতেছেন আপনি, সেই কম্পোনেন্টটা লাগাচ্ছেন সেই অ্যাসেটের মধ্যে। সো থিঙ্ক অফ ইট লাইক ইচ ইন্সপেকশন ইজ আ সেপারেট কম্পোনেন্ট অফ দ্য অ্যাসেট। আপনি যখন ইন্সপেকশন করে ওই পার্টসটা আলাদা করে লাগাচ্ছেন, তাহলে কিন্তু ওই অ্যাসেটটা কিন্তু, ওই কম্পোনেন্টটা কিন্তু অ্যাসেটের একটা আলাদা কম্পোনেন্ট। When a new inspection happens, the old inspection benefit is finished. আপনি যখনই নতুন একটি পার্টস লাগাচ্ছেন, আপনাকে ধরে নিতে হবে যে পুরাতন যে পার্টটা ছিল সেটা কিন্তু আর কাজ করছে না, সেটা কিন্তু আপনাকে আর কোনো বেনিফিট দিচ্ছে না। তো যেহেতু বেনিফিট দিচ্ছে না, তো সেই জন্য আপনি নতুন যে পার্টটা লাগালেন সেটাকে ক্যাপিটালাইজ করবেন, আর পুরাতন যেটা থাকবে সেটার যদি কোনো ক্যারিং ভ্যালু থেকে থাকে, সেই ক্যারিং ভ্যালুকে আপনি ডিরিকগনাইজ করে দিবেন। কারণ বিকজ ইউ ক্যান নট কিপ বোথ, দ্য ওল্ড ওয়ান নো লঙ্গার গিভস বেনিফিট। আপনি দুইটা রাখতে পারবেন না, দুইটা রাখলে আপনার কিন্তু অ্যাসেটের ভ্যালুটা ডাবল হয়ে যাবে, বেশি দেখানো হয়ে যাবে। কারণ যে পুরাতন যে পার্টটা আছে সেটা কিন্তু আপনাকে আর বেনিফিট দিচ্ছে না, তো সেটার কস্টটা যদি আপনার বুকসে টানতে থাকেন আপনি, তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এখন খুব ভালো করে শিখব। প্রথম ইয়ার 1, এয়ারক্রাফট পারচেস ফর 100 মিলিয়ন। আচ্ছা, এই 100 মিলিয়নের মধ্যে এয়ার ফ্রেম ছিল, এয়ারের যে ফ্রেমটা টোটাল এটা ছিল 95 মিলিয়ন, আর ফার্স্ট মেজর ইন্সপেকশনের খরচ ছিল 5 মিলিয়ন। ওকে, সো ইন অ্যাকাউন্টিং আপনি কিন্তু পুরাটা, আপনি যখন রিকগনাইজ করতেছেন, আপনি কিন্তু এয়ারক্রাফট হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে পুরো এই 100 মিলিয়নকে রিকগনাইজ করছেন। হ্যাঁ, আচ্ছা ওকে, এখন ইন্সপেকশন রিকোয়ার্ড এভরি 3 ইয়ার্স। এখন 3 বছর পরে, এই যে 3 বছর পরে নিউ ইন্সপেকশন কস্ট, এই নতুন করে আপনাকে কিন্তু 2 মিলিয়ন টাকা খরচ হচ্ছে ওই এয়ারক্রাফটের পিছনে। নাও আস্ক ইউর সেলফ, ডাজ দ্য ওল্ড ইন্সপেকশন স্টিল গিভ বেনিফিট? নো, ইটস বেনিফিট ইন্ডেড হোয়েন নিউ ইন্সপেকশন ওয়াজ ডান। সো হোয়াট ডু উই ডু? আমরা কি করব আসলে? তাহলে আমরা কি করব? ক্যাপিটালাইজ নিউ ইন্সপেকশন। আমরা কি করব? ডেবিট এয়ারক্রাফট ইন্সপেকশন কম্পোনেন্ট ব্র্যাকেটে ক্যাশ 2 মিলিয়ন। এটা না, এই এই জার্নালটা দিয়ে আমরা কিন্তু ক্যাপিটালাইজ করলাম নতুন ইন্সপেকশনকে। আর রিমুভ ওল্ড ইন্সপেকশন ভ্যালু। সাপোজ old inspection, take 5 million, was depreciated over 3 years. After 3 years, carrying value 0. যদি পুরাতন যে ইন্সপেকশনটা ছিল, ধরেন সেটা আপনি 5 মিলিয়ন টাকা ছিল, যে ইনিশিয়ালি যেটা 5 মিলিয়ন, সেটা যদি এই 3 বছরে ডেপ্রিসিয়েটেড হয়ে ক্যারিং ভ্যালু 0 হয়ে থাকে, 0 হয়ে গেলে তো অটোমেটেড আমাদের অ্যাকাউন্টস থেকে এটা 0 হয়ে গেছে, আর আমাদের আর রিমুভ করার কিছু নাই। কিন্তু ইন্টারেস্টিং সিচুয়েশন হচ্ছে যে যদি 3 বছর পরে কোনো ক্যারিং ভ্যালু, এই যে ক্যারিং ভ্যালু ধরেন, এই যে 3 বছর পরে 5 মিলিয়ন ইন্টু 3 1.67, আফটার 2 ইয়ার্স ক্যারিং ভ্যালু যদি 1.66 মিলিয়ন থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই 1.66 মিলিয়নকে আপনাকে কিন্তু ডিরিকগনাইজ করতে হবে। ঠিক আছে, রিমুভ করতে হবে। তাহলে কিভাবে রিমুভ করব আমরা? আমরা রিমুভ করব, এই যে দেখেন, লস অন ডিরিকগনাইজেশন, এই যে 1.66 মিলিয়ন, এয়ারক্রাফটের ভ্যালু কমে যাচ্ছে 1.66 মিলিয়ন। ঠিক আছে, এই তাহলে কি হলো, আমাদের পুরাতন যে লসটা হলো সেটি আর বেশি দেখানো হলো না, নতুন যে ইন্সপেকশনটা সেটি অ্যাড হলো। ঠিক আছে,
সো এটা খুব চমৎকার। এটা দিয়ে একটা কোয়েশ্চেন হতে পারে। হয়তো এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দিলে আমরা অনেক সময় মিস করে ফেলি। আমরা অ্যান্সার দিতে পারি না। এই জন্যই আসলে মূলত আইএএস গুলাকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়। প্রতিটা লাইন বাই লাইন এক্সাম্পল সহকারে বুঝতে হয়। আমার মাথায় খেলতে হবে যে আমি পুরো টপিকটা বুঝতেছি কিনা। এখন আসি আসলে মেজারমেন্ট অ্যাট রিকগনিশন, সরি আমি একটু ভুল বলছি মনে হয় এটার প্রনাউন্সিয়েশনটা। অ্যান আইটেম অফ পিপি ইজ ইনিশিয়ালি মেজার্ড অ্যাট ইটস কস্ট। আপনি ঠিক যেই পরিমাণ টাকায় কিনবেন সেই কস্টেই আপনি এটাকে একদম ইনিশিয়ালি মেজার্ড করতে হবে বা রিকগনাইজ করতে হবে। আর এই কস্টের ভিতরে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে, এলিমেন্টস থাকতে পারে, যেমন পারচেস প্রাইস থাকতে পারে, মানে আপনি যেই টাকা দিয়ে একদম যেইটা দিয়ে আপনি একদম কিনছেন। পারচেস প্রাইসের ভিতরে ইম্পোর্ট ডিউটিস থাকতে পারে, নন রিফান্ডেবল ট্যাক্সেস থাকতে পারে, ট্রেড ডিসকাউন্ট থাকতে পারে। এই যে এইটা একটা প্যাচ এইখানে পরীক্ষার হলে আমি দেখেছি অনেক সময় আমরা ভুল করি। এটা একটা প্যাচ, আমরা একটু দেখি। দেখেন, আপনি একটা মেশিন ধরেন কিনলেন, মেশিন প্রাইস 10 লাখ টাকা, ইম্পোর্ট ডিউটি দিলেন 1 লাখ টাকা, ডিসকাউন্ট পেলেন 50,000 টাকা। সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন এই যে কস্ট, আপনি কিভাবে রিকগনাইজ করবেন। সেই ক্ষেত্রে কস্টিংটার হিসাব আপনি কিভাবে করবেন? আপনি করবেন এই 10 লাখ টাকা প্রাইস, ইম্পোর্ট ডিউটি দিলেন আরও 1 লাখ টাকা, আপনি ডিসকাউন্ট পাইছেন 50,000 টাকা, এই 50,000 টাকা মাইনাস করে দেখাইতে হবে। এই 50,000 টাকা অবশ্যই মাইনাস করে দেখাইতে হবে। আমরা কি করি পরীক্ষার হলে? এই 50,000 টাকা মাইনাস করতে ভুলে যাই। তো ভুলে গেলে কিন্তু চলবে না। তাহলে আপনাকে আসলে ওই অ্যাসেটটা যেটা কিনলেন সেটাকে আসলে রিকগনাইজ করতে হবে এই মাইনাস ফিগার দিয়ে, টোটাল 10,50,000 টাকা। সে এই ডিসকাউন্টের বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমাদের। গেল এটা। তাহলে পারচেস প্রাইস আমি কিনলাম, কেনার সময় আমার একটা অ্যাসেট এই পরিমাণ খরচ হলো। তারপরে আসি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, যে আরও কিছু খরচ আছে কিনা যেটা এই অ্যাসেটের সাথে আমাদেরকে কস্ট হিসেবে রিকগনাইজ করতে হবে। যেমন কস্ট নিডেড টু ব্রিং অ্যাসেট টু ওয়ার্কিং কন্ডিশন। আপনি তো 10,50,000 টাকা দিয়ে অ্যাসেটটা কিনলেন, কেনার পরে আপনার তো এটার পিছনে আরও খরচ হতে পারে। যদি আরও খরচ হয় সেগুলোকেও এটার কস্টের সাথে আপনাকে রিকগনাইজ করতে হবে। যেমন কিরকম? এমপ্লয়ি স্যালারি ফর ইনস্টলেশন, এটাকে ইনস্টলেশন করতে যেয়ে যদি কোনো স্যালারি দিতে হয়ে থাকে সেটা সেই স্যালারির পরিমাণটা অ্যাসেটের সাথে যোগ হবে। সাইট প্রিপারেশন করতে খুব ভালো মতো এই শব্দগুলো একদম মাথায় আপনাকে গেঁথে নিতে হবে। সাইট প্রিপারেশন, ধরেন যেই জায়গাটাতে আপনি অ্যাসেটটা ইনস্টল করবেন সেই সাইটটা প্রিপারেশন করতে যদি কোনো খরচ হয়ে থাকে সেই পরিমাণ খরচটাও কস্টের সাথে অ্যাড হবে। ডেলিভারি কস্ট, এই অ্যাসেটটা ডেলিভারি আনতে যদি আপনার পকেট থেকে কোনো টাকা খরচ হয়ে থাকে সেটাও কস্টের সাথে অ্যাড হবে। আর যেই প্রতিষ্ঠান আপনার নিকট সেল করছে সে যদি ডেলিভারি কস্ট দিয়ে থাকে, আপনার পকেট থেকে যদি টাকা খরচ না হয় তাহলে কিন্তু আপনার কষ্টের সাথে অ্যাড হবে না। ইনস্টল করতে যে আপনার যদি কোনো খরচ হয়ে থাকে সেটা আসবে এখানে। টেস্টিং কস্ট আসবে। এই যে মোর ইম্পর্টেন্টলি প্রফেশনাল ফিস, এটা অনেক সময় আমরা মিস করে ফেলি। এটাকে আমরা অনেক সময় কষ্টের সাথে ধরতে চাই না, এটাও ধরতে চাই না। সো প্রফেশনাল ফিস যদি এই ইনস্টলেশন করতে যে, এই সাইট প্রিপারেশন করতে যে, টেস্ট করতে যে কোনো প্রফেশনালকে দিয়ে এই ইকুইপমেন্ট বা এই অ্যাসেটটাকে আপনাকে রেডি করার জন্য তাকে কোনো প্রফেশনালকে কোনো ফিস দেওয়া লাগে, সেই খরচটাও আপনার এই অ্যাসেটের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে? সো আপনি পারচেস করে ধরা যায় একদম এই অ্যাসেটটাকে রান করার আগ পর্যন্ত যত প্রকার খরচ হবে মোটামুটি সবগুলাকে কস্ট হিসাবে আপনাকে রিকগনাইজ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। এই যে মেশিন প্রাইস ধরেন 10 লাখ টাকা গেল, ডেলিভারি বাবদ 50,000 টাকা গেল, ইনস্টলেশন বাবদ 70,000 গেল, টেস্ট করতে 30,000 গেল। তাহলে টোটাল আপনি অ্যাসেটটাকে বুক করবেন কত টাকা দিয়ে? এই সবগুলার যোগফল দিয়ে আপনি বুক করতে হবে। অ্যাকাউন্টিং এন্ট্রিটা বুক করতে হবে এই টোটাল যোগফল দিয়ে। এভাবেই আসলে আমাদেরকে করতে হবে, চিন্তা করতে হবে। ওকে। মোস্ট ইম্পর্টেন্টলি এই ডিসম্যান্টলিং অ্যান্ড রিস্টোরেশন কস্ট আমার মনে আছে এখনো। আমি আইএফএ পরীক্ষায় একটা পরীক্ষায় আমি এই জিনিসটা ভুল করছিলাম। অনেকেই ভুল করে, কারণ আমাদের আইএসটা ভালো করে পড়া থাকে না, ভুল করি অনেকেই। বলতেছে
ইফ কোম্পানি মাস্ট রিমুভ অ্যাসেট ইন ফিউচার, যদি এমন কোনো একটা অ্যাসেট থাকে যেটা ফিউচারে আপনি রিমুভ করতে আপনার কোনো খরচ হবে বলে আপনি ধারণা করতেছেন আজকের দিনে, তাহলে ওই খরচটাকেও আপনাকে কষ্টের সাথে অ্যাড করতে হবে। এটা একটা জাজমেন্টাল ইস্যু। আপনি চিন্তা করতেছেন, ধরেন আপনি একটা অ্যাসেট, একটা ইকুইপমেন্ট কিনছেন, সে আপনি মনে করতেছেন যে সেই ইকুইপমেন্টটাকে 10 বছর আপনাকে সার্ভিস দিবে, 10 বছর পরে এটাকে একদম রিমুভ, এই জায়গা থেকে রিমুভ করে একদম ডিসম্যান্টেলিং করতে, সেদিন রিমুভ করে ডিসম্যান্টেলিং করতে আপনার আরও 2 লাখ টাকা খরচ লাগবে। তাহলে ওই 2 লক্ষ টাকাকে আপনাকে এখনই এস্টিমেট করে আপনাকে অ্যাড টু অ্যাসেট কস্ট, অ্যাসেটের কস্টের সাথে যোগ করতে হবে। তাহলে এটা আসলে একটা এক প্রকার আন্দাজে করা। তো এই আন্দাজটাকে আমরা কি বলি? প্রভিশন বলি। তো আসলে এটাকে প্রভিশন হিসাবে আপনাকে রিকগনাইজ করে অ্যাসেটের কস্টের সাথে যোগ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। অনেকেই এটাকে অ্যাড করে না, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই খরচটা যদি এরকম কোনো খরচের কথা বলে দেওয়া থাকে, পরীক্ষা হলে তো খুব ইজি প্রশ্নে বলে দেওয়া থাকবে যে ডিসম্যান্টেলিং অ্যান্ড রিস্টোরেশন কস্ট হয়তো 5 লাখ, সেক্ষেত্রে আপনি এটাকে বাদ দিবেন না, সেটাকে অবশ্যই অ্যাসেটের কস্টের সাথে যোগ করবেন। যেমন এই যে অয়েল কোম্পানি মাস্ট রিস্টোর ল্যান্ড আফটার 10 ইয়ার্স, এস্টিমেটেড, এই যে এস্টিমেটেড রিস্টোরেশন কস্ট 5 লাখ, সেক্ষেত্রে এটাকে কি করতে হবে? অ্যাড টু পিপি কস্ট আর ক্রিয়েট প্রভিশন। ঠিক আছে, এটাকে আপনাকে অ্যাসেটের কস্টের সাথে এই 5 লক্ষ টাকা যোগ করে দেখাইতে হবে। সো এই ছিল মোটামুটি। আর আরেকটা জিনিস হলো যে কোন খরচগুলো আমরা আসলে ক্যাপিটালাইজ করব না, কোন খরচগুলো, ধরেন ওপেনিং আ নিউ ফ্যাসিলিটি, এটা আসলে একটি নতুন ফ্যাসিলিটি আপনি তৈরি করেছেন প্রোডাকশন ফ্লোরে, এই ধরনের এক্সপেন্স আপনার অ্যাসেট হিসেবে যাবে না। অ্যাডভার্টাইজিং নিউ প্রোডাক্ট, একটা নতুন প্রোডাক্টে অ্যাডভার্টাইজিং করছেন, স্টাফকে ট্রেনিং করছেন, অ্যাডমিনের ওভারহেড করছেন, রিলোকেশন কস্ট, ইনিশিয়াল অপারেটিং লসেস, এই ধরনের খরচগুলোকে কোনোভাবেই আমাদের অ্যাসেটের কস্টের সাথে যোগ করা যাবে না। এই ধরনের কোনো একটা আইটেম, ধরেন রিয়েল যে খরচগুলো হয়েছে সেগুলো এবং সাবসিকুয়েন্ট যে খরচগুলো হয়েছে সেগুলো যখন প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেগুলোতে আমরা যোগ করব, সাথে কিন্তু এখান থেকেও 3-4টা বা 2-1টা দিয়ে দিতে পারে আমাদেরকে একটু হ্যাজিটেশনে ফালানোর জন্য, জাজমেন্টালে ফালানোর জন্য। সেক্ষেত্রে আপনাকে কিন্তু চার্টেন করতে হবে যে না এগুলা কি যাবে, এগুলা কি যোগ হবে। তখন আপনি যখন দেখবেন যে যোগ হবে না, আপনি মাথায় তারা রাখতে হবে, আপনি অবশ্যই যোগ করবেন না। ঠিক আছে, যেমন এক্সাম্পল, ফ্যাক্টরি রেডি বাট লো ডিমান্ড কজেস লস, ফ্যাক্টরি রেডি হয়ে গেছে বাট লো ডিমান্ড কজেস লস, তাহলে লস কি? এক্সপেন্স হিসেবে দেখাবেন, নট পার্ট অফ পিপি। আচ্ছা, একটা অ্যাসেট, একটা অ্যাসেট আমরা আসলে ক্যাপিটালাইজেশনটা কতক্ষণ পর্যন্ত করব, কোথায় সেটা স্টপ হয়ে যাবে? আপনি কিনছেন, কিনতে 5 লাখ টাকা খরচ হয়েছে, ডেলিভারি নিছেন আরো 50,000 টাকা খরচ হয়েছে, ইনস্টলেশন করছেন আরো 50,000 টাকা খরচ হয়েছে, আপনি আসলে কতটুকু পর্যন্ত এই খরচটাকে মানে ক্যাপিটালাইজ করতে থাকবেন? বলতে বলেছে হোয়েন অ্যাসেট ইজ ইন লোকেশন ইন কন্ডিশন রেডি ফর ইন্টেন্ডেড ইউজ, এই কথাটা, এই যে এই কথাটা রেডি ফর ইন্টেন্ডেড ইউজ, যখন এটা একদম রেডি ইউজ করার জন্য, একদম রেডি হয়ে গেছে, সেই টাইম থেকে আপনার ক্যাপিটালাইজেশন বন্ধ করে দিতে হবে, আর ক্যাপিটালাইজেশন করা যাবে না। নাম্বার 8, আইটেমস প্রডিউসড ডিউরিং টেস্টিং, ইফ প্রোডাক্টস আর প্রডিউসড ডিউরিং টেস্টিং। আচ্ছা, আপনি একটা ইকুইপমেন্ট ইনস্টল করলেন, করার পরে সেই ইকুইপমেন্টটা ঠিকমতো চলে কি না সেটা টেস্ট করার জন্য আপনি টেস্ট করছেন সেইটার সেটা যদি আপনি বিক্রি করেন, সেই মানে টেস্টিংয়ের পারপাজে যে প্রোডাক্টটা আপনি বানাইছেন ওই ইকুইপমেন্ট দিয়ে, সেই ইকুইপমেন্টটা, সেই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন, সেলস রেভিনিউতে নিয়ে যাবেন, কস্ট, সেই রিলেটেড কস্টকে আপনি প্রফিট অ্যান্ড লসে নিয়ে যাবেন, সেটা কিন্তু আর আমাদের অ্যাসেটের সাথে আর যুক্ত হবে না। সো মেশিন টেস্টিং প্রডিউসেস স্যাম্পল গুডস সোল্ড ফর 50,000, এটা কোনোভাবেই কিন্তু পিপির কস্টের সাথে যাবে। দেখেন এই যে মেশিন
মেশিন টেস্ট করে আপনি স্যাম্পল বানাইছেন সেটা বিক্রি করছেন 50,000 টাকা, সেটা কিন্তু আপনার আমাদের পিপির সাথে যাবে না, অ্যাড হবে না। ঠিক আছে। ইনসিডেন্টাল অপারেশন, ইনকাম আর্নড ফ্রম আনরিলেটেড অ্যাক্টিভিটিস ডিউরিং কনস্ট্রাকশন, এটা আপাতত না থাকুক। আর যদি সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট হয়ে থাকে সেক্ষেত্রে আসলে একদম পারচেজ করার ক্ষেত্রে আমরা যেভাবে রিকগনাইজেশন ক্রাইটেরিয়াটা ফলো করি একইভাবে আমরা সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের ক্ষেত্রে একইভাবেই সেম রুলস অ্যাপ্লাই, কিন্তু কোনো ইন্টারনাল প্রফিট সেখানে ইনক্লুড হবে না, কোনো অ্যাবনর্মাল ওয়েস্টেজ ক্যাপিটালাইজ করা যাবে না। সো আমরা একটু যদি মনে রাখি যে রেগুলার রিপেয়ার করলে এক্সপেন্স হিসেবে বুক করব, সেটাকে অ্যাসেটের কস্টের সাথে অ্যাড করব না। মেজর কোনো রিপ্লেসমেন্ট হলে সেই খরচটা ক্যাপিটালাইজ করব, মানে অ্যাসেটের কস্টের সাথে যোগ করব। মেজর কোনো ইন্সপেকশন হলে সেইটা ক্যাপিটালাইজ করব, মানে অ্যাসেটের কস্টের সাথে যোগ করব। যদি কোনো একটা পণ্যের অ্যাডভার্টাইজিং করি আমরা, সেটা কি অ্যাসেটের কস্টের সাথে যাবে? যাবে না, সেটা এক্সপেন্স হিসেবে যাবে। স্টাফকে ট্রেনিং করছেন আপনি, সেটা এক্সপেন্স হিসেবে যাবে। ডিসমেন্টেলিং অব্লিগেশন, এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। আপনি জানেন যে কোনো একটা অ্যাসেটকে ডিসমেন্টেল করতে হলে বা মানে এটাকে একদম শাটডাউন করতে হলে 5 বছর পরে আপনার একটা খরচ আছে, সেই খরচটাকে আজকের দিনই ক্যাপিটালাইজ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা মাথায় রাখতে হবে। তারপরে টেস্টিং রেভিনিউ, টেস্ট করছেন, স্যাম্পল প্রডিউস করছেন, সেটা আপনি বিক্রি করছেন, সেটা পিএনএলে যাবে, সেটা কিন্তু কোনোই কষ্টের সাথে যোগ বা বিয়োগ হবে না। তো এই ছিল আসলে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের মোটামুটি আমাদের 3টা ইনিশিয়াল কস্ট রিলেটেড আলোচনা, সাবসিকুয়েন্ট কস্ট এখানে, তারপরে যে মেজারমেন্ট রিকগনাইজেশন, এলিমেন্ট অফ কস্টের ভিতরে কি কি যাবে, এই যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, এই যে কস্ট অফ সাইট প্রিপারেশন, ইনিশিয়াল ডেলিভারি, ইনস্টলেশন অ্যান্ড অ্যাসেম্বলি কস্ট অফ টেস্টিং ওয়েদার দ্য অ্যাসেট ইজ ফাংশনিং প্রপারলি, ঠিক আছে। তারপরে যে প্রফেশনাল ফিজ, দেখছেন এগুলা কিন্তু সবগুলাই এই যে আইএসএ আছে, যেটা আমরা ওখানে খুব সুন্দরভাবে গোছায় আলোচনা করছি। তারপরে কোন কস্টগুলো আসলে আমরা প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের সাথে যাবে না, সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করছি। এখন এই যে মোটামুটি একটা থিওরিটিক্যাল আলোচনা হলো, এইটা আপনার ব্রেইনে আরো ভালোভাবে গাঁথবে আপনি যখন প্র্যাকটিক্যাল অঙ্কের সাথে এই থিওরিটাকে প্র্যাকটিস করবেন। তো ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে যে আইসিএমবির প্রিভিয়াস ইয়ারে আসা এই IS16 রিলেটেড 5 থেকে 6টা ম্যাথ আমরা একদিন প্র্যাকটিস করব। তাহলে এই থিওরির সাথে প্র্যাকটিক্যালি কিভাবে আসলে আমাকে পরীক্ষার হলে কিভাবে কস্টগুলোকে আমাকে পিক আপ করতে হবে, পিক আপ করে অ্যান্সারটা সুন্দরভাবে করতে হবে, সেটা আমরা আরেকদিন দেখাবো। দেখালে আমাদের এই থিওরি এবং পরীক্ষায় প্র্যাকটিক্যালি কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং অ্যাজ ওয়েল এজ আপনি যখন যেখানে চাকরি করবেন সেখানেও অ্যাটলিস্ট আপনি চাকরির ক্ষেত্রে আপনি যেহেতু যদি কোনো এরকম টাস্কে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো নিজের নলেজটা অ্যাটলিস্ট শেয়ার করে নিলে আপনি কিন্তু কাজটা উঠে নিতে পারবেন। এবং যে কোনো একটা অ্যাসেটকে কিভাবে রিকগনাইজ করতে হবে সিনিয়রের সাথে আলাপ আলোচনায় ভ্যালু এডিশনাল কথাবার্তা আপনি কিন্তু বলতে পারবেন। এবং নিজের কোনো কমতি থাকলেও অল্প হয়তো সেই আলোচনা থেকে শিখে নিতে পারবেন, কিন্তু একজন ভ্যালু অ্যাডার হিসাবে আপনি যে জানেন এতটুকু বলতে পারবেন আপনি। তো আজকের এই পর্যায়ে থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।